আমাদের এই যে বর্তমান সময়, এই সময় অর্থনৈতিক সংকটে আমার কাছে মেজর ক্রাইসিস তিনটা। একটা হচ্ছে কর্মসংস্থান তৈরি, দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকিং খাত সংস্কার, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের যে বিদ্যুতের যে চুক্তিগুলো হয়েছে, বিদ্যুতের দাম যে বেড়ে গিয়েছে সেটাকে আমরা কিভাবে আবার কমিয়ে আনবো, সহনীয় পর্যায়ে আনবো। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী প্রচারণা এবং এই বাজেট, তাদের প্রধান একটা প্রচারণার অংশ বা প্রজেক্ট হচ্ছে ফ্যামিলি কার্ড। তো ফ্যামিলি কার্ডের আইডিয়াটা কি বা থিওরিটা কি? বলা হয়ে থাকে যে গরিব মানুষকে যদি আপনি 100 টাকা দেন, সে 100 টাকার পুরোটাই সে খরচ করবে নিজের জন্য কিছু কেনার জন্য। সে সেটা সঞ্চয় করবে না, বিনিয়োগ করবে না, সে খাবার কিনবে বা তার নিত্য প্রয়োজনীয় কিছু জিনিস সে কিনবে। ফলে যদি আপনি গরিব মানুষকে টাকা দেন, 2000 টাকা দেন, 2500 টাকা দেন, সেই টাকাটা মানি রোল হবে, হাত বদল হবে, এভাবে অর্থনৈতিক একটা পরিবর্তন হবে। আমি যেরকমটা বুঝেছি মাননীয় অর্থমন্ত্রী। তো ফ্যামিলি কার্ডের এই যে থিওরিটা এবং এই যে 41 লক্ষ এবং পরবর্তীতে এটা কয়েক কোটি, 2 কোটি পরিবারকে দেওয়া হচ্ছে, এর ফলে রুরাল অর্থনীতিতে টাকা ঢুকছে, এটা সত্য। কিন্তু মাননীয় স্পিকার, এই ফ্যামিলি কার্ড বা এই প্রজেক্টের মাধ্যমে আপনি কনজামশন ডিমান্ড তৈরি করতেছেন, আপনি কিন্তু প্রোডাকশন ডিমান্ড বা ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করতেছেন না। সে টাকা দিয়ে কিনবে প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা সে ইন্ডিয়ান প্রোডাক্ট কিনবে, চাইনিজ প্রোডাক্ট কিনবে, কারণ এই দেশে তো প্রোডাকশন আপনি বাড়াচ্ছেন না, কিন্তু তাকে আপনি কনজামশনটা বৃদ্ধি করে দিচ্ছেন। ফলে আমাদের এই সময় প্রয়োজন ছিল ইনভেস্টমেন্ট ডিমান্ড তৈরি করা, সোসাইটিতে অর্থনীতিতে প্রোডাকশন ডিমান্ড তৈরি করা, মিডল ইকোনমি তৈরি করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিকাশ তৈরি করা। কিন্তু আপনি যেটা করছেন, কনজামশন ডিমান্ড তৈরি করছেন। এর ফলে আপনাকে কি করতে হবে? আমদানি করতে হবে, এবং আপনাকে উচ্চ মূল্যস্ফীতি হয়ে যাবে, এবং আপনি একটা নির্ভরশীল জনগোষ্ঠী তৈরি করছেন, যেখানে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে সম্ভাবনার জায়গা হচ্ছে তরুণরা। ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সবচেয়ে স্বর্ণ সময় আমরা পার করছি মাননীয় স্পিকার। আমার দরকার ছিল তরুণদেরকে ইনভেস্ট করা। জিয়াউর রহমান যেরকম সাউথ কোরিয়ার সাথে চুক্তি করে তরুণদেরকে প্রশিক্ষিত করেছিল এবং পোশাক শিল্পের মাধ্যমে একটা মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের বিকাশ ঘটিয়েছিল, এরকম কোনো পরিকল্পনা কিন্তু মাননীয় স্পিকার আমরা এই বাজেটে পাইনি। আপনারা তরুণদেরকে ইনভেস্ট করেন, আপনারা তরুণদেরকে ঋণ দেন, তরুণদেরকে টাকা দেন, তরুণদেরকে প্রশিক্ষিত করেন, সেই টাকা আপনি অর্থনীতিতে অনেক বেশি পাবেন। একজন তরুণ যদি কর্মক্ষম হয়, সে তার বাড়িতে 2500-এরও বেশি টাকা দিয়ে তার পরিবারকে সে দিতে পারবে মাননীয় স্পিকার। ফলে আমাদের যেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা আমরা কিন্তু মাননীয় স্পিকার কাজে লাগাতে পারছি না। মাননীয় স্পিকার, এই বাজেট বক্তব্যে 234 পৃষ্ঠা কর্মসংস্থান নিয়ে মাননীয় অর্থমন্ত্রী 1.5 পৃষ্ঠা লিখেছেন। আরো কয়েক পৃষ্ঠা লিখলে আমরা বুঝতে পারতাম যে তিনি কর্মসংস্থানকে আরো বেশি গুরুত্ব দিচ্ছেন মাননীয় স্পিকার। দ্বিতীয়ত, ব্যাংকিং খাতের সংস্কারে যদি আসি মাননীয় স্পিকার, ব্যাংকিং খাতে 40,000 কোটি টাকা দেওয়া হচ্ছে। ব্যাংক রেজুলেশন আইন এই সরকার এসে বদল করেছে, সংস্কার করে যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা পাচারকারী ছিল, তাদেরকে আবার সুযোগ দিচ্ছে। মাননীয় স্পিকার, যারা ঋণ খেলাপি ছিল, যারা দেশের টাকা লুট করেছে, বিদেশে পাচার করেছে, আর যারা গণহত্যা করেছে, তাদের অপরাধ আমি খুব ভিন্ন কিছু দেখি না মাননীয় স্পিকার, দুইটাকে সমান অপরাধী হিসেবে আমি দেখি। আপনি অ্যাসালম, শিকদার, জেমকন, বেক্সিমকো, নাসা, সামিট, ওরিয়ন, এই ধরনের গ্রুপগুলা যারা এই দেশের অর্থ পাচার করেছে, সেই সকল ঋণ খেলাপিদের বিরুদ্ধে আপনি কি আইনগত ব্যবস্থা নিচ্ছেন? এবং বিদ্যমান আইন দিয়ে আপনি আসলে তাদের বিরুদ্ধে খুব বেশি ব্যবস্থা নিতে পারবেন না, কারণ এসালমের দুর্নীতি, এটার সাথে রাষ্ট্র জড়িত ছিল সেই সময়। ডিজিএফআই-কে দিয়ে সে ইসলামী ব্যাংক দখল করেছে। এখন যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শেয়ার হোল্ডার, আপনি তো আইনের ফাঁকফোকর দিয়ে তাকে শেয়ার দিয়ে দিতে পারবেন, কিন্তু সত্যটা হচ্ছে মাননীয় স্পিকার, তারা সেই সময় রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেছিল। ফলে আমাদেরকে এই ধরনের অর্থ পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হলে নতুন আইন লাগবে, এবং তাদের সম্পদ অথবা তারা যে সকল সম্পদ দেখিয়ে ঋণ নিয়েছিল সেগুলোকে জাতীয়করণ করা প্রয়োজন মাননীয় স্পিকার। সেই টাকা আপনি বন্ড করেন, সেই টাকা দিয়ে আপনি মাননীয় স্পিকার আপনি ব্যাংকে আবার ফেরত দেন, ব্যাংকিং খাতকে আপনি আবার
একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসছে।